গল্প চেকমেট। লেখিকা সারিকা হোসেন। পর্ব নাম্বার ৮। শহর জুড়ে সারফারাজের পালিয়ে যাওয়ার খবর ফলাও হলো খুব দ্রুত। চিটাগং বিভাগের প্রত্যেকটি থানায় সারফারাজের ছবি পাঠিয়ে কঠিন নজরদারি জারি করা হলো। আর্মি, পুলিশ, নেভি, বর্ডার গার্ড সবাইকে দেওয়া হলো কঠিন হুঁশিয়ারি, কোনোভাবেই যেন সারফারাজ পালাতে না পারে। প্রশাসন আজ খুবই ব্যস্ত। সামান্য একটা 17 বছরের কিশোরকে নিয়ে দেশ জুড়ে তুমুল মাতামাতি আর ভয়ঙ্কর আতঙ্ক। এদিকে খুবই মুমূর্ষু অবস্থায় হসপিটালে অ্যাডমিট করা হলো সুফিয়ান চৌধুরীকে। ক্লোজ রেঞ্জ থেকে শ্যুট করার কারণে বুলেট তখনই বেরিয়ে গেছে, কিন্তু রক্তপাত হয়েছে প্রচুর। সুফিয়ান চৌধুরীর লাইফ রিস্ক খুব প্রকট আকারে দেখা দিয়েছে। শ্বাস চলছে খুবই ধীরে, শরীর ফ্যাকাশে হয়ে গিয়েছে ইতিমধ্যে। হসপিটাল জুড়ে ডক্টর, নার্স আর পুলিশের দৌড়াদৌড়িতে কান ভারী হয়ে উঠল। নিয়াজ মোর্শেদের কাছে বিষয়টা কেমন যেন সন্দেহের ঠেকল, কিন্তু সুফিয়ান চৌধুরীর দীর্ঘ বছরের সততা আর কঠোরতা তাকে দমিয়ে রাখল। স্পেশালভাবে পুলিশ কারে রেখাকে হসপিটালে আনা হলো। সামান্য একটু সুখ ধরা দিতেই আবার যেন কষ্ট এসে ভর করলো তার জীবনে। কিন্তু রেখা কাঁদল না আজ। শোকে কেমন পাথরের মতো রূপকথাকে জড়িয়ে ধরে বসে রইল ওয়েটিং চেয়ারের এক কোণে। মুহূর্তেই কয়েক ব্যাগ রক্ত জোগাড় করা হলো। সেগুলো ক্রস ম্যাচ করে আবারও নার্স ছুটলো এমার্জেন্সি ওটিতে। নার্স ঢোকা মাত্র বৃহৎ ওটি রুমের দরজা বন্ধ হয়ে গেল। জ্বলে উঠল লাইট, চলতে লাগলো একদিকে রক্ত বিনিময়, অপরদিকে অপারেশন। চৌকস বুদ্ধিদীপ্ত সাব ইন্সপেক্টর জাহাজ ছাড়ার 2 মিনিট আগে সমস্ত বাধা ডিঙিয়ে সারফারাজকে তুলে দিল বিশাল মালবাহী কার্গো শিপে। জাহাজের গন্তব্য ক্যালিফোর্নিয়া। সময় লাগবে 1 মাস বা তারও বেশি। সারফারাজ এই জাহাজে একজন খালাসির পরিচয়ে থাকবে। ক্যালিফোর্নিয়া যাওয়া মাত্র সুফিয়ান চৌধুরীর বন্ধু তাকে রিসিভ করবে, এমনটাই জানে আবির। সারফারাজের হাতেই কিছু শুকনো খাবার প্যাকেট দিয়ে দ্রুত নেমে গেল আবির। আবির চলে যেতেই বিকট হুইসেল বাজিয়ে সমুদ্র চিরে ধীরে ধীরে চলতে লাগলো জাহাজ। এতক্ষণ সময় ধরে সারফারাজ কেমন কঠিন হৃদয়ের মানুষের মতো নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়েছিল। আকাশী চোখ জোড়াতে ছিল আদম্য সাহস, ভয় যেন তার ধারে কাছেও ঘেঁষতে পারছে না। কিন্তু জাহাজ চলতেই সমস্ত সাহস কোথায় যেন হারিয়ে গেল। চোখ জোড়াও কেমন অসহায় হলো। নিজের মা বাবা হারিয়েও যেই ছেলে শক্ত মনে দিন পার করেছে, সেই ছেলে হঠাৎ অজানা ব্যথা আর একাকী ভয়ে হু হু করে কেঁদে উঠল। নিজের বয়স ভুলে 2 বছরের বাচ্চার ন্যায় কেঁদে উঠল সারফারাজ। নিজের অবস্থান থেকে রূপকথার অবস্থা অনুধাবন করল সে। মেয়েটির মায়াবী কান্নারত মুখশ্রী মনে পড়তেই বুক ভেঙে আরো কান্না এলো। রূপকথাকে আগলে রাখার মানুষ আছে, কিন্তু তাকে কে আগলে নেবে? এই ভয়ানক বিশাল দরিয়া কিভাবে পার করবে সে? জাহাজের মাস্তলে দাঁড়িয়ে বিশাল খোলা আকাশ আর নিষ্ঠুর সমুদ্র নজর বুলালো সারফারাজ। তারপর গলার সমস্ত শক্তি খাটিয়ে চিৎকার করে উঠল, মা! চোখের পলকে কেটে গেছে 1 মাস। সুফিয়ান চৌধুরী এখন সুস্থ, কিন্তু পুরোপুরি নয়। এখনও উঁচু গলায় কথা বলতে পারেন না তিনি। বুকের আর পিঠের ক্ষত অনেকটাই শুকিয়ে গিয়েছে। রূপকথাও কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে। সারফারাজের শার্টের বোতামের দিকে তাকিয়ে থেকেই দিনের বেশিরভাগ সময় কেটে যায় তার। রেখা চিন্তা ভাবনা করছে আর কয়েকদিন গেলেই রূপকথাকে স্কুলে ভর্তি করাবে। বাচ্চাদের সাথে বন্ধুত্ব হলে আর মনমরা হয়ে থাকবে না। রূপকথার এক্সট্রা দেখাশোনা করার জন্য আরেকজন ন্যানি রাখা হয়েছে। মেয়েটি সারাক্ষণ রূপকথার সাথে কথা বলে, খেলে। প্রথমে রূপকথা কারোর সঙ্গ পছন্দ করত না, কিন্তু ধীরে ধীরে নিঝুম নামের ন্যানির সাথে তার সম্পর্ক গড়ে উঠেছে। রেখা যেই কাজ করতে না পারে, নিঝুম তা খুব সহজেই রূপকথাকে বলে মানাতে পারে। মন থেকে মরে যাওয়া রূপকথাকে ভুলিয়ে ভালিয়ে বাইরে নিয়ে বিশেষ সময় কাটায় নিঝুম। রূপকথা প্রথমে বাইরে থাকতে চাইতো না। নিঝুমের প্রচেষ্টায় এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। রেখা বেশ কয়েকজন চাইল্ড নিউরোলজিস্টের শরণাপন্ন হয়েছে। প্রত্যেকের একটাই কথা, বেবি মনে আঘাত পেয়েছে, স্বাভাবিক হতে সময় লাগবে। রেখা প্রহর গুণে রূপকথার স্বাভাবিক হয়ে তাকে মা বলে ডাকবে, কিন্তু রূপকথা তার পরিবর্তে রেখার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। তার মতে এই মহিলা জোর করে সারফারাজের থেকে তাকে আলাদা করে দিয়েছে।
আর তার সেভিয়ার সারফরাজ কোথায় হারিয়ে গেছে। রূপকথা জানে কেউ বেড়াতে গিয়ে এতদিন থাকে না। নিশ্চিত সারফরাজ হারিয়ে গেছে, আর কখনো সারফরাজ ফিরে আসবে না, তাকে রূপকথা বলে ডাকবে না। গার্ডেনে নিঝুমের সাথে হেঁটে হেঁটে বিভিন্ন ফুল দেখছিল রূপকথা। হঠাৎ সারফরাজের কথা মনে পড়তেই ভেউ ভেউ কেঁদে উঠল মেয়েটি। ছোট ছোট দুই হাত মেলে ডেকে উঠল, তুমি কি আর ফিরবে না সারফরাজ? আমার কষ্ট হচ্ছে, এদের কাউকে আমার ভালো লাগে না। তুমি অনেক পচা সারফরাজ, না ফিরলে আর কথা বলবো না তোমার সাথে। মেয়েটির কান্নারত মুখের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল নিঝুম। এরপর কোলে তুলে চোখ মুছিয়ে বলল, কেঁদো না রূপকথা, সারফরাজ ফিরবে। ভাঙা সিক্ত গলায় রূপকথা অবুঝের ন্যায় শোধায়, কবে ফিরবে? উত্তরে নিঝুম কিছুই বলে না, শুধু কম্পিত গলায় বলে, ফিরবে রূপকথা। এদিকে মেয়ের কান্না পুরোটাই আড়াল থেকে দেখলেন সুফিয়ান। সহ্য করতে না পেরে রাত দিনের হিসেব না কষেই বন্ধু আলেকজান্ডারকে কল করলেন। ভদ্রলোক বেঘরে ঘুমাচ্ছিলেন, কারণ এখন গভীর রাত। ঘুম জড়ানো চোখে ফোন হাতে সামনে এনে স্ক্রিনে সুফিয়ানের নম্বর দেখে হাই তুলে ফোন কেটে দিয়ে পুনরায় ব্যাক করলেন। আলেকজান্ডারকে পেয়ে সুফিয়ান জিজ্ঞাসা করলো, বন্দরে খোঁজ নিয়েছিলি? আলেকজান্ডার ভাঙা কণ্ঠে বলল, আজ পোর্টে নোঙর ফেলবে জাহাজ। খবর নিয়েছি, তুমি চিন্তা করো না, আমি ওকে আমার কাছে নিয়ে আসব। নিশ্চিন্তে আরও কিছু কথা বলে ফোন কেটে দিল সুফিয়ান। এরপর চোখ বুঝে বিড়বিড় করে বলল, তোর মতো করে রূপকথাকে আমরা কি ভালোবাসতে পারছি না সারফরাজ? হাজার হাজার কন্টেইনার দিয়ে ভরা ক্যালিফোর্নিয়ার লং বিচ পোর্ট। পৃথিবীর সমস্ত কন্টেইনার ভর্তি মালামাল যেন এই বন্দরে এনেই খালাস করা হয়েছে। সারফরাজদের জাহাজ যখন এই পোর্টে নোঙর ফেলেছে তখন প্রায় সন্ধে। জাহাজের ক্যাপ্টেন উইলিয়াম লোকা হ্যান্ড মাইকে ঘোষণা দিলেন সাবধানে মাল বের করার জন্য, কারণ জাহাজ ভর্তি রাসায়নিক পদার্থ। একটু গড়বড় হলেই বিশাল অগ্নিকাণ্ড ঘটবে। ক্যাপ্টেনের ঘোষণা পাওয়া মাত্র হৈ হৈ করে সমস্ত খালাসি দৌড়ে এলো। খালাসিদের সাথে সারফরাজ নিজেও নেমে এলো। এরপর বৃহৎ পোর্টের চারপাশে নজর বোলালো। ক্যাপ্টেন লোকা বন্দরে নিজের নিত্য কাজগুলো কমপ্লিট করে খুঁজে খুঁজে সারফরাজকে বের করলো। এরপর একটা মালবাহী লরিতে তুলে দিয়ে ইংরেজি ভাষায় সেই ড্রাইভারকে একটা রাস্তার ঠিকানা দিলেন। লরিতে ওঠার আগ মুহূর্তে কিছু ক্যালিফোর্নিয়া ডলার সারফরাজের হাতে গুঁজে দিয়ে বললেন, ড্রাইভার যেখানে তোমাকে নামিয়ে দেবে ওখানে একটা হাইওয়ে রোড আছে, সেখানে একটা মাইলস্টোনে লেখা থাকবে লস অ্যাঞ্জেলস 63 কিলোমিটার। ওখানেই দাঁড়িয়ে থাকবে তুমি। আলেকজান্ডার স্যার তোমাকে ওখান থেকে রিসিভ করবে। উনি অলরেডি বেরিয়ে গেছেন বাসা থেকে। এই ট্রাক ওই রোড ধরে লস অ্যাঞ্জেলস যাবে। সম্মতি জানিয়ে লাফিয়ে ট্রাকে উঠল সারফরাজ। ট্রাক চালু হবার আগে ক্যাপ্টেন ডেকে উঠল, ইংরেজি জানো? তাচ্ছিল হেসে সারফরাজ বলল, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম আমি, মন্দ ভাগ্য তাই এখানে। আর কিছু জিজ্ঞাসা করলেন না ক্যাপ্টেন। ট্রাকের ড্রাইভারকে বারবার সতর্ক হুঁশিয়ারি দিয়ে যাত্রা করার তাগাদা দিলেন। ড্রাইভার আর না দাঁড়িয়ে সারফরাজকে নিয়ে ছুটে চলল গন্তব্যে। আলেকজান্ডার প্রায় 25 মিনিট ধরে দাঁড়িয়ে আছে নির্দিষ্ট স্থানে। ক্যাপ্টেন তাকে ফোনে সব জানিয়েছে। সুফিয়ান নিজেও ছেলেটির বর্ণনা দিয়েছে। সারফরাজকে চিনতে মোটেও ভুল হবে না তার, তাই বেকার সময় কাটানোর জন্য গাড়ি থেকে নেমে একটা সিগারেট ধরালেন ভদ্রলোক। এমন সময় একটা শ্বেত বর্ণের ছেলে এসে তার সামনে দাঁড়ালো। ছেলেটির চোখে মুখে কেমন ক্রূরতা, পুরো মুখশ্রী জুড়ে অদ্ভুত ভয়ানক সব ট্যাটু আঁকা, আর গলার কাছে ইংরেজি রোমান সংখ্যায় লেখা 14। আলেকজান্ডার বুঝলেন ছেলেটি কোনো গ্যাংয়ের সদস্য। আজকাল ক্যালিফোর্নিয়া শহরে টাকা পয়সা আর ড্রাগস সেবনের জন্য ছেলে যুবক সকলেই বিভিন্ন গ্যাংয়ের সাথে যুক্ত হচ্ছে। নিজের ফ্যামিলি ফেলে গ্যাংয়ের লিডারকে নিজের ড্যাড হিসেবে মেনে নিচ্ছে। এই মানুষগুলো, ছেলেগুলো বিভিন্নভাবে মানুষকে হ্যারাস করে, জোর করে ছিনতাই করে হাতিয়ে নিচ্ছে টাকা পয়সা, স্বর্ণলঙ্কার, এমনকি লুট করে নিচ্ছে কার্গো ট্রাকগুলোও। এতেও ক্ষান্ত নয় তারা, মন মতো কিছু না। ছেলেগুলো বিভিন্নভাবে মানুষকে হ্যারাস করে, জোর করে ছিনতাই করে হাতিয়ে নিচ্ছে টাকা পয়সা, স্বর্ণলঙ্কার, এমনকি লুট করে নিচ্ছে কার্গো ট্রাকগুলোও। এতেও ক্ষান্ত নয় তারা, মন মতো কিছু না হলেই মানুষের জীবন পর্যন্ত কেড়ে নিতে দ্বিধা করে না এরা। ছেলেটির পানে একবার নজর বুলিয়ে নিলেন আলেকজান্ডার। রীতিমতো হেলে দুলে পড়ে যাচ্ছে ছেলেটি।
দেখেই বোঝা যাচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড। অবস্থা বেগতিক বুঝে গাড়িতে উঠে পড়তে উদ্যত হলেন আলেকজান্ডার, কিন্তু তার আগেই ছেলেটি ভারী গলায় বলে উঠল, গিভ এভরিথিং ইউ হ্যাভ। ছেলেটির ভয়ানক কণ্ঠে পাজোড়া থেমে গেল আলেকজান্ডারের। ছেলেটি ইতিমধ্যে তার পিছে এসে দাঁড়িয়েছে, হাতে একটা রিভলভার। আলেকজান্ডার কোনো বাক্য ব্যয় না করে নিজের ওয়ালেট আর ফোন ছেলেটির সামনে সরপত করলো। আলেকজান্ডার কোনো বাক্য ব্যয় না করে নিজের ওয়ালেট আর ফোন ছেলেটির সামনে সোপর্দ করে বলল, গো অ্যাওয়ে। ছেলেটি বাঁকা হাসলো, তারপর একটু এগিয়ে এসে বলল, টেল মি ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট। এবার যেন ধরাশায়ী হলেন আলেকজান্ডার। খুব বাজেভাবে ফেঁসে গিয়েছেন তিনি, এটা বুঝতে পেরে হাত ঘড়িতে নজর বোলালেন। সারফারাজের দেখা নেই এখনো। আলেকজান্ডারের ঢিলেমি সহ্য হলো না যুবকের। সে তার গান আলেকজান্ডারের কপালে তাক করে ধমকে বলে উঠল, টেল মি সুন। আলেকজান্ডার কথা বলার আগেই সেখানে ট্রাক থামলো। ড্রাইভার কোনো মতে সারফারাজকে নামিয়ে তড়িঘড়ি করে বিদায় নিল। এই দেশের কালচার বা সিস্টেম কোনোটাই সারফারাজ বোঝে না। সে কাঁধের ব্যাগ ফেলে দৌড়ে সামনে গিয়ে দাঁড়াতেই ছেলেটি এবার সারফারাজের দিকে গান তাক করতেই মুহূর্তেই ভীত সারফারাজ হাত উপরে তুলে বলল, হু আর ইউ। আলেকজান্ডার সংক্ষেপে আর সারফারাজকে সব বোঝাতেই সারফারাজ বাঁকা হাসলো। খুনির আতুর ঘরে জীবনের 7টি বছর কাটিয়েছে সে। সোভানগংয়ের কোনো প্রকার ট্রেনিংই বাদ রাখেনি তাকে সেরা খুনি হিসেবে গড়ে তুলতে। তাই নিজের কৌশল খাটিয়ে মুহূর্তেই ছেলেটির হাত থেকে কেড়ে নিল বন্দুক। কিছু বুঝে উঠবার আগে আরও কয়েকজন ছেলে ঝড়ের বেগে দৌড়ে এলো সেখানে। সারফারাজ বুঝলো সবাই আগে থেকেই ওত পেতেছিল। ছেলেগুলো দৌড়ে এসে কেউ চাকু, কেউ কুম্ফু চেইন, কেউ বা পিস্তল তাক করলো সারফারাজের দিকে। ওকে উদ্দেশ্য করে বলে উঠল, ইউ মেড এ বিগ মিস্টেক, ডিড ইউ আওয়ার এরিয়া। সেখান থেকে একজন 28 কি 29 বছরের যুবক এগিয়ে এসে কোনো বাজবিচার না করেই আলেকজান্ডারকে এক ঘুষি বসিয়ে দিল। বাবার বয়সী মানুষের সাথে এমন আচরণ সহ্য হলো না সারফারাজের। কোনো ভয় ভীতি তাকে স্পর্শ করলো না আর। নিজের পশু সত্তা যেন জেগে উঠল। সারফারাজ মনে মনে ভাগ্যের ওপর হাসল। জীবন আমাকে দুধর্ষ খুনি বানিয়ে ছাড়বে দেখছি। নিজের ক্রোধ সামলাতে না পেরে সারফারাজ সেই যুবকের মুখ বরাবর এক ঘুষি বসিয়ে বলে উঠল, আই ফাক ইয়োর এরিয়া। সারফারাজের ঘুষিতে ছিটকে দূরে পড়ল যুবক ছিটকে পড়তেই উপস্থিত সকলেই ডেকে উঠল। জ্যাকাব হুড়মুড়িয়ে উঠে ঠোঁটের কোণে রক্ত মুছে অর্ডার দিল, কিল দ্যাট বাস্টার্ড। মুহূর্তে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলো যেন। সারফারাজের হাতের বন্দুক কারো চোখে ভীতি তৈরি করলো না। যারা গ্যাং লিডারের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে গ্যাংয়ে যুক্ত হয়, তাদের আবার কিসের মৃত্যু ভয়? নিরুপায় আলেকজান্ডার প্রাণের শঙ্কায় গাড়িতে উঠে সারফারাজকে ফেলেই চলে গেল। সারফারাজ আলেকজান্ডারের পানে তাকিয়ে অসহায়ের ন্যায় বলে উঠল, ভাগ্য আমাকে নিয়েই ভালো হাডুডু খেলছে দেখছি। ছেলেগুলো সারফারাজকে ঘিরে ধরে দাঁত মুখ খেঁচিয়ে বিশ্রী অশ্রাব্য গালাগাল দিতে লাগলো। সেগুলো শুনে সারফারাজের পায়ের রক্ত ছলকে মাথায় উঠল। নিজের ক্রোধ সংবরণ করে দাঁতে দাঁত পিষে বলল, হু ইজ ইউর লিডার? জ্যাকাব এগিয়ে এসে বুক টান করে বলল, নট লিডার, কল মি ড্যাড। সারফারাজের ভয়ানক চোখ জোড়া দিয়ে ছেলেটিকে একবার দেখল, উচ্চতা তার সমানে সমানে। এরপর ছেলেটির চোখে চোখ রেখেই পায়ে গুলি বসিয়ে দিল। গুলি খেয়ে মুহূর্তেই মাটিতে বসে পড়ল জ্যাকব। এরপর ছো মেরে পাশে অবস্থিত ছেলের কাছ থেকে কুম্ফু চেইন কেড়ে নিয়ে কিছু বুঝে ওঠার আগেই জ্যাকবের গলায় পেঁচিয়ে ঘাড়ে উঠে বসলো সারফারাজ। এরপর শক্ত করে দুই প্রান্ত থেকে সেই চেন টেনে ধরে শুধালো, হু ইজ ইউর ড্যাড? ছেলেগুলো ভ্যাবাচাকা খেয়ে জ্যাকবের বিকৃত মুখ পানে তাকিয়ে রইল। দলনেতাহীন তাদের মূল্য নেই। জ্যাকব মারা গেলে অন্য গ্যাংয়ের ছেলেরা এসে তাদেরকে পিষে ফেলবে। এদিকে সারফারাজের নিষ্ঠুর হাতের পিষ্টনে জ্যাকবের জিভ বেরিয়ে এলো। সারফারাজ আবারও ধমকে উঠল, হু ইজ ইউর ড্যাড? ছেলেগুলো কম্পিত হাতে নিজেদের হাতিয়ার তাক করে বলে উঠল, লিভ হিম, আদারওয়াইজ আই উইল কিল ইউ। ইতিমধ্যে সারফারাজ বুঝে গেছে দলনেতা এদের প্রাণ ভোমরা, আর এখানে বেঁচে থাকতে হলে আধিপত্য বিস্তার করে মানুষের মনে ত্রাস সৃষ্টি করেই টিকতে হবে। নিজের বুদ্ধি আর টিকে থাকবার সংগ্রাম চিন্তা করে বাজবিচারহীন জ্যাকবের মাথায় গুলি করে ধমকে উঠল, হু ইজ ইউর ড্যাড?
জ্যাকবের লুটিয়ে পড়া দেহের পানে তাকিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল ছেলেগুলো। এরপর সারফারাজ আবারও হুঙ্কার ছাড়তেই মাথা নিচু করে বলে উঠল, ইউ আর আওয়ার ড্যাড। এই শোনো না, শালো এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।